সংগ্রামী বন্ধুগণ, আজকে 4 দফা দাবিতে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই দাবিগুলো গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে বর্তমানে যে সরকার দায়িত্বে আছে তারা যাতে ঠিকমতো চলে, তারা যাতে জনগণের স্বার্থের পক্ষে থাকে, জনস্বার্থ বিরোধী কোনো তৎপরতা যেন এই সরকারও পরিচালনা না করে, সেই জন্য জনগণের সক্রিয় ভূমিকা দরকার, নাগরিকদের সক্রিয় ভূমিকা দরকার, সোচ্চার ভূমিকা দরকার এবং সবসময় সরব থাকা দরকার। এবং সেই ধারার সেই প্রয়োজনের অংশ হিসেবে আজকের এই সমাবেশ। আমি তাদের অভিনন্দন জানাই এবং আশা করি যে এই ধরনের সমাবেশ তৎপরতা ভবিষ্যতে সামনের দিনে আরো বিস্তৃত হবে এবং আরো সবসময় মনোযোগের মধ্যে রাখতে হবে সরকার। আমরা জানি যে বাংলাদেশের মতো দেশে সরকারের অনেক গোয়েন্দা সংস্থা থাকে, তারা সরকারের জনগণের উপর নজরদারি করে। আমাদের দায়িত্ব হবে সরকারের উপর নজরদারি রাখা। সরকারের উপর জনগণের নজরদারি যত বাড়বে, সরকারের মধ্যে জনস্বার্থ বিরোধী তৎপরতা চালানোর যে চেষ্টা কিংবা এই ধরনের অপতৎপরতা চালানোর যে সমস্ত গোষ্ঠী, তারা দুর্বল হবে। জনগণের নজরদারি বাড়ানোর জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে এবং তথ্য রাখতে হবে সরকার কি করছে, কারা করছে, কিভাবে করছে এবং জনগণের স্বার্থ যেগুলো রক্ষা পাওয়ার কথা, জনগণের যে প্রত্যাশা সেটা কতটা পূরণ হচ্ছে, সেইটা সবসময় একটা বিশ্লেষণ, মনোযোগ এবং পর্যালোচনার মধ্যে রাখতে হবে। বাংলাদেশের মানুষ আমরা দেখেছি বহু দশক ধরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে বাংলাদেশের মানুষ লড়াই করতে, অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের জন্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই, এগুলো কোনোটাতেই কোনো পিছপা কখনো হয় না। মানুষ জীবন দিয়েছে, মানুষ প্রতিরোধ করেছে, নিজেদের অনেক আত্মত্যাগ করেছে বাংলাদেশকে একটা মানুষের বাসযোগ্য ভূমিতে পরিণত করার জন্য। কিন্তু বারবারই আমাদের প্রত্যাশা ভঙ্গ হয়েছে। আমরা যে লক্ষ্য নিয়ে, যে প্রত্যাশা নিয়ে মানুষ লড়াই করেছে, সেটা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটা যেন আর না হয় সেজন্যই আমাদের সতর্ক থাকতে হবে। আজকে যে 4 দফা দাবি আনা হয়েছে, সেই দাবির মধ্যেই বলা আছে যে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের মধ্যে বিভিন্ন গোষ্ঠী, এমন কিছু গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে যারা নারীর উপর নির্যাতন চালাচ্ছে, সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, মানুষের নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের মানুষ যখন, বাংলাদেশের বিভিন্ন ইতিহাসের মধ্যে আমরা দেখেছি যে মানুষ যখন জাগ্রত হয়, মানুষ যখন প্রতিরোধে উজ্জ্বল হয়ে ওঠে, সেই সময় সবচাইতে বেশি গণতন্ত্র থাকে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে উজ্জ্বল সময় থাকে মানুষ যখন প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যে সরকার এসছে, সেই সরকারের সময়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে যাত্রা, সেই যাত্রায় শক্তিশালী হওয়ার কথা এবং বৈষম্যহীন বাংলাদেশের যাত্রায় প্রধান ভূমিকা থাকার কথা শ্রমিকের, থাকার কথা কৃষকের, থাকার কথা শিক্ষার্থী শিক্ষকের, থাকার কথা নারীর, থাকার কথা আদিবাসী জনতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এমন তৈরি করা হয়েছে যে নারী উপস্থিতি, নারীর সক্রিয়তা কমানোর জন্য কিছু গোষ্ঠী তৎপর হয়ে আছে। তারা নারীর অংশগ্রহণ, নারীর সক্রিয়তা, নারীর সরব উপস্থিতি, নারীর যে রাজনৈতিক, সাংগঠনিক, সাংস্কৃতিক যে তৎপরতা, সেটাকে থামানোর চেষ্টা করছে কিছু বৈষম্যবাদী গোষ্ঠী। তারা নারীর সক্রিয়তা পছন্দ করে না, তারা আদিবাসী পরিচয় পছন্দ করে না, তারা সংখ্যালঘু বিভাজন তৈরি করে,
তারা শাপলা শাহবাগ বিভাজন তৈরি করে, তারা জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করে লুটেরা জনগোষ্ঠী যারা গত সরকারের সুবিধাভোগী তাদের জন্য জায়গা তৈরি করে দেয় কিংবা জায়গা ছেড়ে দেয়। এবং এই ধরনের বৈষম্যবাদী গোষ্ঠীরই অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যে এই ধরনের লোকজন দেখতে পাচ্ছি, যার বহিঃপ্রকাশ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 জন নারী শিক্ষার্থীকে বহিষ্কার করা। ধর্ষণ, নারী নির্যাতন এমন মাত্রা নিয়েছে যে আজকে যে কোনো বয়সের নারী, সেটা শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের নারী, যে কোনো ধর্মের নারী, যে কোনো জাতির নারী, যে কোনো ভাষার নারী আজকে নিরাপত্তাহীন বোধ করছেন। সংখ্যালঘু মানুষ নিরাপত্তাহীন বোধ করছেন, সংখ্যালঘু মানুষও নিরাপত্তাহীন বোধ করছে। শ্রমিক, সে শ্রমিক জনগোষ্ঠী এই গণঅভ্যুত্থানের সময়ে বুক আগলে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীদের পাশে লড়াই করতে দাঁড়িয়েছেন, নিজেরা জীবন দিয়েছেন। সেই শ্রমিকদের মধ্যে লক্ষাধিক শ্রমিক নতুন করে বেকার হয়েছে গত কয়েক মাসে। কারখানা বন্ধ হয়েছে, সেই কারখানাগুলোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব ছিল, সেই সরকার দায়িত্ব নেয় নাই। নতুন করে যে লক্ষ মানুষ বেকার হয়েছে তাদের জীবন কিভাবে চলবে সেটা কোনো ঠিক হয়। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বিশ্বব্যাপী খ্যাত, যার প্রধান ব্যক্তি এখন আমাদের প্রধান উপদেষ্টা, সেই গ্রামীণ ব্যাংকেরও চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন সুবিচারের জন্য। তাদের 32 বছর ধরে তাদের জীবন, তাদের কর্মসংস্থান, তাদের কাজ স্থায়ী হয় নাই, তারা মাস্টার বলে কাজ করছে। এবং এই ঈদের সময় তাদের নিরাপত্তাহীনতা অনেক বেশি বেড়ে গেছে। শ্রমজীবী মানুষ, নারী, আদিবাসী তারা যদি নিরাপত্তাহীন হয় তাহলে বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা কিভাবে হবে? বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা মানে সেখানে জাতিগত যে বৈষম্য আছে সেটা দূর করার রাস্তা তৈরি হবে, সেখানে লিঙ্গীয় যে বৈষম্য আছে তার অবসানের পথ তৈরি হবে, শ্রেণীগত বৈষম্য যেটা আছে তার অবসান হওয়ার রাস্তা তৈরি হবে, এবং ধর্মীয় যে বৈষম্য আছে তার অবসানের রাস্তা তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবাদী গোষ্ঠী যারা ধর্মীয় বৈষম্যের উপর দাঁড়ায়, লিঙ্গীয় বৈষম্যের উপর দাঁড়ায়, জাতিগত বৈষম্যের উপর দাঁড়ায়, শ্রেণীগত বৈষম্য যারা সৃষ্টি করে এবং যারা আরো বৃদ্ধি করে, সেই সমস্ত গোষ্ঠীর তৎপরতা আবারও বেড়ে যাচ্ছে। যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিল তারা এখনো আবার তাদের সুবিধা তৈরি করার চেষ্টা করছে। আপনারা বসুন্ধরা গোষ্ঠীর কথা শুনলেন। বসুন্ধরা শিল্প গোষ্ঠীর যে মালিক তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে ধর্ষণ এবং খুনের। আপনারা মনিয়ার কথা জানেন। সেই বসুন্ধরা গোষ্ঠীর মালিকদের বিরুদ্ধে হত্যার মামলা আছে, অথচ সেই মালিকেরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে প্রকাশ্যে সভা করছে, সভা করে তাদের ঋণের যে সুবিধা সেই সুবিধা নিচ্ছে, রিশিডিউল করার অধিকার পেয়ে যাচ্ছে প্রকাশ্যে, সেই কাজগুলো তারা করে যাচ্ছে। অথচ সরকার, দেখা যাচ্ছে সরকারের দুইটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। একদিকে শ্রমিকেরা যখন বকেয়া মজুরি দাবি করছে, কিংবা শিক্ষকেরা যখন তাদের কাজের নিরাপত্তা দাবি করছে, মেয়েরা যখন ধর্ষণ বিরোধী আন্দোলন করছে, তার উপরে সরকারের বিভিন্ন এজেন্সি ভয়ঙ্কর রকম আগ্রাসী হয়ে তাদের উপর আক্রমণ করছে। কিন্তু যে সমস্ত গোষ্ঠী ধর্মীয় বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্যের পক্ষে দাঁড়ায়, শ্রেণীগত বৈষম্যের পক্ষে দাঁড়ায়, তারা যখন কিছু লোক সংঘবদ্ধ তৎপরতা চালাচ্ছে, মব ভায়োলেন্স করছে, তাদের প্রতি সরকার নমনীয় হয়ে যাচ্ছে। আমরা সরকারের এই উল্টো যাত্রার নিন্দা করি। আমরা মনে করি সরকারের যে শ্রমিক যখন মজুরির দাবি করে, নারী যখন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ায়, আদিবাসী জাতি গোষ্ঠী যখন তার অধিকারের পক্ষে দাঁড়ায়, তখন ধর্মীয় সংখ্যালঘু যখন তার নিরাপত্তার জন্য দাঁড়ায়, সরকারের দায়িত্ব হচ্ছে তাদের প্রতি সংবেদনশীল হওয়া, তাদের অভিযোগের কথা শোনা, এবং যাতে এই সমস্যাগুলো নিরসন হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। আর যারা বৈষম্যবাদী রাজনীতি নিয়ে সংঘবদ্ধ তৎপরতা চালায় তাদেরকে দমন করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
আপনারা জানেন এটা বিস্ময়কর যে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিচ্ছে যে তারা বাংলাদেশের শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক তাদেরকে তারা কতল করবে, তাদের কতল করার অধিকার তারা আছে। এরকম ঘোষণা যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু সরকারের সমালোচনা করলে তাদেরকে ট্যাগিং করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। এই উল্টো ব্যবহারের, উল্টো আচরণের নিন্দা করি এবং এর অবসান দাবি করি। আমরা কিছুক্ষণ আগে একটা স্লোগান শুনলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা এই স্লোগান স্বাগত জানাই। দিল্লির কোনো আধিপত্য বাংলাদেশে চলবে না, দিল্লির যারা অনুচর আছে তাদেরও আধিপত্য এখানে চলবে না। আমি তাদের কাছে আহ্বান জানাই এই স্লোগানের পাশাপাশি সুনির্দিষ্টভাবে দিল্লি কিভাবে আধিপত্য বিস্তার করে আছে বাংলাদেশে সেই বিষয়গুলোকে স্পষ্ট করে, আদানি চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রকল্প সেটা বাতিল করতে হবে, ভারতের সাথে অসম বিভিন্ন ধরনের চুক্তি আছে ট্রানজিট সেটা বাতিল করতে হবে, নদীর উপরে আগ্রাসন চালাচ্ছে ভারত সেই নদী রক্ষার জন্য আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করতে হবে। সরকার এই কাজগুলো সুনির্দিষ্টভাবে করে না। ভারত বিরোধিতার আওয়াজ তুলে ভারতের স্বার্থ রক্ষা করার রাজনীতি যেটা আমরা অতীতে দেখেছি তার পুনরাবৃত্তি কিংবা সেটাই অব্যাহত থাকবে, এটা হতে পারে না। আমরা দিল্লির আধিপত্য কিংবা ইসলামাবাদের আধিপত্য, ওয়াশিংটনের আধিপত্য কিংবা বেইজিং এর আধিপত্য, মস্কোর আধিপত্য, কোনো আধিপত্য বাংলাদেশে চলবে না। যত ধরনের আধিপত্য আছে সব আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করছেন। গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশকে স্বাধীন একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য। এখানে কোনো দেশের কোনো প্রতিষ্ঠানের এবং আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ব্যাংক, IMF এর মতো প্রতিষ্ঠান তাদের আধিপত্য যার উপর দাঁড়িয়ে শেখ হাসিনা তার এই স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন সেইটা অব্যাহত থাকবে, এটা হতে পারে না। এই কারণেই বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের স্পষ্ট অবস্থান আমরা দাবি করি। তারা স্পষ্টভাবে বাংলাদেশ পন্থাকে পরিষ্কারভাবে হাজির করবে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গেলে আন্তর্জাতিক সকল ধরনের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং বাংলাদেশ যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় তাহলে বৈষম্যহীন বাংলাদেশের ছক তৈরি করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা যদি সুনির্দিষ্ট করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে শ্রমিকের দাবিকে মানতে হবে, শ্রমিকের দাবিকে আনতে হবে। যদি বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা নিশ্চিত করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর সক্রিয় ভূমিকাকে নিশ্চিত করতে হবে। যদি বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা নিশ্চিত করতে হয় তাহলে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘুদের সাথে যে বিভেদ, বিরোধ কিংবা তাদের যে অধিকারহীনতা সেখান থেকে মুক্ত হতে হবে। যদি বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা নিশ্চিত করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত শিক্ষকদের জায়গা, প্রকৃত শিক্ষার্থীর ভূমিকা, নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। সেই জন্যই নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরকারের মধ্যে আমরা এই সরকারকে দেখি, এই সরকার অস্থায়ী সরকার। আসলে সব সরকারই অস্থায়ী সরকার। অস্থায়ী সরকারের পেছনে যে স্থায়ী সরকার আছে সেদিকে আমাদের নজর রাখতে হবে। স্থায়ী সরকার কারা? সামরিক বাহিনী। স্থায়ী সরকার কারা? সামরিক আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র। স্থায়ী সরকার কারা? বহুজাতিক কোম্পানি এবং বাংলাদেশের বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী। স্থায়ী সরকার কারা? এই বিশ্ব ব্যাংক, IMF, ADBর মতো প্রতিষ্ঠান। এরা সরকার, যে সরকারই আসুক, এদের কর্মসূচি যদি অব্যাহত থাকে, এরা যদি একইভাবে আধিপত্য বিস্তার করে, তাহলে বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা কখনোই সম্পূর্ণ হবে না। একই ধরনের স্বৈর শাসন, একই ধরনের সম্পদ কেন্দ্রিক ভবন, একই ধরনের বৈষম্য অব্যাহত থাকবে। সুতরাং এই অস্থায়ী সরকার স্থায়ী সরকারের কাঠামোকে প্রতিপালন করা কিংবা তার কথা মতো চলার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তার পরিবর্তন আমরা দাবি করি। সেই পরিবর্তন আনার জন্য জনগণ যদি সক্রিয় ভূমিকা না রাখে তাহলে এই সরকারও সেই ভূমিকা পরিবর্তন করবে না। উল্টো যাত্রাকে থামাতে হবে।
উল্টো যাত্রার বদলে জনগণের পক্ষে কর্মসূচি, নীতি এবং জনগণের পক্ষে যে অবস্থান সেটা স্পষ্ট করতে হবে। আজকে সামনে নির্বাচনের কথা হচ্ছে, নির্বাচন, সংস্কার, এই জায়গাগুলো পরিষ্কার করতে। সংস্কার বললেই হবে না, সংস্কারটা কি সংস্কার, সংস্কার কি জনগণের পক্ষে সংস্কার কিনা সেটা জনগণের মধ্যে পরিষ্কারভাবে উপস্থিত করতে হবে। জনগণের সম্মতি নিতে হবে, জনগণের স্বার্থ নিশ্চিত করে যে সংস্কার, সেই সংস্কারই আমরা চাই। এবং জনগণের স্বার্থ নিশ্চিত হতে পারে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে, সেই ধরনের নির্বাচন আমরা চাই। এবং সরকারের জবাবদিহি, সকল পর্যায়ে জবাবদিহি, সেই নিশ্চয়তা আমরা দাবি করি। এই বিষয়ে, এই প্রত্যাশা রেখে, এই দাবিগুলো নিয়ে কাজ করতে গেলে জনগণের সেই সক্রিয়তা আরো বাড়বে, মনোযোগ বাড়বে, সরকারের উপরে নজরদারি আরো বাড়াতে হবে। এই প্রত্যাশা রেখে এবং সামনের দিনে জনগণের অধিকতর সক্রিয় ভূমিকার প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।